আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলোচনা করব গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসানের হামলার বিষয়ে। এই বিষয়টা নিয়ে আলোচনা একটু লেন্দি হয়ে গেল। লেন্দি আমি ইচ্ছা করেই করলাম। আসলে লেন্দি করলাম যে এই বিষয়টার মোটামুটি তথ্য উপাত্ত বা নানান খোঁজ খবর নেওয়ার জন্য সময় নিয়ে নিলাম আর কি। তো যাই হোক, ঘটনাটা পরশু দিনের মাঝ দিয়ে গতকাল গেল। গতকাল গণ অধিকার পরিষদের নেতারা শহীদ মিনারে প্রোগ্রাম করেছে, সরকারের উপর চাপ তৈরি করেছে। গতকালকে রাত্রে 2 জন গ্রেপ্তার হয়েছে। যাই হোক, পরশু দিনের ঘটনা যেটা ঘটেছিল, এই জাতীয় বিপ্লবী পরিষদ নামে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান শহীদ মিনারে একটা প্রোগ্রাম করেছিল। তো আমরা বিপ্লবী পরিষদ নামে কোনো নাম, আমি কমপক্ষে এই জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাইরে, এই দুইটার বাইরে এরকম বিপ্লবী পরিষদ নামে কোনো নাম আগে শুনি নাই। এখন শুনছি সেটা নাকি রাজনৈতিক দল। এই দলটা দাওয়াত করেছে গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দকে। ওই প্রোগ্রামে উল্লেখযোগ্য হারে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতৃবৃন্দকে আমি দেখি নাই, ছিল কিনা জানি না। এখন কেন অন্য রাজনৈতিক দলকে দাওয়াত করে নাই, এটা একটা ব্যাপার। শুধুমাত্র গণ অধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, এদেরকে সবাইকে দাওয়াত করেছে। আচ্ছা, ওখানে গত বিপ্লবে আহত যারা হয়েছেন তাদেরকে নিয়ে প্রোগ্রামটা আর কি। ওই প্রোগ্রামে ফারুক হাসান যে বক্তব্য দিয়েছেন, আপনারা এর মাঝে বক্তব্যটা দেখেছেন। ফারুক হাসানের বক্তব্যের সাথে মানে খুব বেশি এই সাংঘর্ষিক কিছু বলে নাই। সে যেগুলো বলেছে যে মানে যারা বিপ্লবে আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে না, মানে সরকারকে দায়ী করেছে। তো এটা তো স্বভাবত সবাই, মানে ভালো হোক মন্দ হোক, সরকারকেই তো দায়ী করার বা ক্রেডিট করার কথা। এই আলোচনা থেকে ফারুক হাসানের উপর হামলা হয়ে যাওয়ার বিষয়টা বোঝা যাচ্ছে না। আচ্ছা, ফারুক হাসান বক্তব্যের শেষের দিকে, আপনার বক্তব্যটা দেখলে খেয়াল করবেন যে বক্তব্যের শেষের দিকেই কিন্তু কেউ একজন মানে এসে কাউন্টার দিচ্ছে, আপনি বক্তব্য দিলেন কেন বা এটা দিতে পারেন না। একটা পর্যায়ে ফারুক হাসান সরে যাওয়ার পরে ফারুক হাসানকে কেউ একজন পিছন থেকে বলেছে, আপনার এই বক্তব্যে ছাত্র দলের ছেলেরা বিক্ষুব্ধ হয়েছে। ফারুক হাসান বলছে, আমি তো ছাত্র দলকে নিয়ে কোনো কথা বলিনি। পরবর্তীতে ফারুক হাসান চলে যাওয়ার সময় ঠিক তাকে খুবই জঙ্গি স্টাইলে দাবড়ায় মানে প্রচণ্ডভাবে প্রহর করেছে তাকে। মানে এই সরকার আসার পরে এইরকম মানে এই বিপ্লবের পক্ষে, গণঅভ্যুত্থানের পক্ষে কাউকে, এই গণঅভ্যুত্থানের পক্ষের কোনো একটা দল এরকম হামলা করে নাই এখন পর্যন্ত আমার জানা মতো। তো যাই হোক, সেটা করেছে। এখন সেটা করার প্রেক্ষিতে যে নেতৃবৃন্দদেরকে পরের দিন আমরা সংবাদ সম্মেলন করতে দেখলাম, এদেরকে কিন্তু আমরা তার আগে ওইভাবে দেখি নাই। এবং কি আমরা জানতে পারলাম বিভিন্ন সোর্স থেকে যে সার্জিক এই মানে প্রোগ্রামটা কাভার করতে সাংবাদিকদেরকে বলেছেন, মানে গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ অভিযোগ করেছে। কিন্তু এর প্রেক্ষিতে সার্জিক কিন্তু তার অবস্থান থেকে কোনো পরিষ্কার করে নাই, কোনো অবস্থান পরিষ্কার করে বলে নাই যে এই বিষয়ে আমার কোনো অবস্থান নাই, আমি জানি না। যদিও সার্জিক কিন্তু ফারুক হাসানকে দেখতে গিয়েছেন, দেখে সেখানে নানান সহানুভূতিশীল কথাবার্তা বলেছেন। আচ্ছা, এখন এই যে শ্যামলী চক্ষু হসপিটালে যারা সেবা নিচ্ছে এখন পর্যন্ত, গণ অভ্যুত্থানের 5 মাস পার হচ্ছে। এর আগে আমি এরকম একটা সংবাদ শুনেছিলাম যে কেউ হসপিটালে ঘুমাচ্ছে, হসপিটালে খাচ্ছে, পাশাপাশি দিনে বানে বিভিন্ন প্রোগ্রাম মিটিং করতেছে, আবার যে হসপিটালে ঘুমাচ্ছে, হসপিটালে খাচ্ছে। মানে এদের মেইন সার্টিফিকেট হলো তারা গণ অভ্যুত্থানে আহত। এখন আহতদের বিষয় বলতে গেলে আমার নানান কথা বলতে হয়। আহতরা কিন্তু ওই সময় যারা আহত হয়েছেন, কেউ এমন আছেন যে এই ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়ে আহত হয়েছেন, আবার কেউ ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়ে বিরোধীদের আঘাতে আহত হয়েছেন। উভয় পক্ষ হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছেন। মানে যারা আহত হয়েছেন তারা তো সবাই আহতরা হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছেন। কিন্তু প্রেক্ষাপট যখন পরিবর্তন হয়ে গেল, হাসিনা যখন পলায়ন করলো, তখন কিন্তু যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, মানে ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়েছিল,
তারাও এখন খোলস পাল্টিয়ে যে আমরা ছাত্রদের পক্ষে ছিলাম। মানে দিন শেষে আহত যা আছে সব ছাত্র জনতা। এখন এই প্রেক্ষিতে আপনি কিন্তু কারো গায়ে তো আর লেখা নাই, কাউকে সুনির্দিষ্ট করতে পারছে না যে কে কোনভাবে আহত হয়েছে, কে কীভাবে আহত হয়েছে। এবং এই ছাত্র মানে যাদেরকে শিক্ষার্থী বলা হচ্ছে, এদের শিক্ষার্থীর ছাত্রত্বর ব্যাপারে কোনো প্রমাণ সোশ্যাল মিডিয়ায় বা মূলধারা কোনো মিডিয়া এখন পর্যন্ত আসে নাই। কোনো ইউনিভার্সিটির ছেলে, সেটা এই কী বলে প্রাইভেটে হতে পারে, পাবলিকের হতে পারে, এই জাতীয় বিশ্ববিদ্যালয় হতে পারে, কোনো এরকম কোনো তথ্য নাই শিক্ষার্থীর ব্যাপারে। কিন্তু তারা দিন শেষে আহত। আহত তারা কোথায়কার আহত, কীভাবে আহত, কার দ্বারা আহত হয়েছে, এটা কিন্তু প্রমাণিত না। কিন্তু আর আহত হইলেও ধরে নেন আপনি তারা ছাত্র জনতার পক্ষের শক্তি, তারা আহত হয়েছে, কিন্তু তারা কি সবসময় হসপিটাল থাকবে? 5 মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে মানে টুকটাক আহত, চোখে আঘাত লাগছে, কানে আঘাত লাগছে, নাকে আঘাত লাগছে, তারা কি এখনও আহত থাকে? তাদের বাড়ি ফেরার দরকার নাই। আবার তারা প্রোগ্রাম করে যে আবার হসপিটালে থাকে, ব্যাপারটা কি দাঁড়াইলো? আচ্ছা, তারা এই ফারুক হাসান আর বিপিন উদ্দের কথা যদি বলি, যদি ফারুক হাসান অন্য অংশে ছিল ঠিক আছে, এটা কোনো সমস্যা না, কিন্তু তারা তো এই বিপ্লবে চোখে চোখ রেখে পূর্বে থেকে বিপ্লব তৈরি হওয়ার প্রেক্ষাপটও তৈরি করছে তারা। সেই দলের সেই ব্যানারে একটা নেতাকে কি তারা এইভাবে আহত করতে পারে? এটা কিভাবে করলো তারা? এখন সার্জিক হাসনাত তো এখন মূলত একদম এই টপ অফ দ্য কান্ট্রি বলা চলে। তারা কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলে নাই। মানে তাদের দায় দায়িত্ব এড়িয়ে বা দায় দায়িত্ব নিয়ে, বা যারা ওখানে আছে তাদের দায় দায়িত্ব নিয়ে, দায় দায়িত্ব এড়িয়ে কোনো কথা বলে নাই। আবার কালকে পুলিশ, সেখানে পুলিশের কি অবস্থা নাজুক দেখেন। এই 5 মাসেও এই মানে পুলিশ প্রশাসন এখনও জেরে কেসে ঠিক করতে পারলো না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমি জানি না, পুলিশ তার সেই সক্ষমতা নাই। ওই কি বলে, দিন শেষে একটা মামলার আসামিকে তো আপনি গ্রেপ্তার করবেন, গ্রেপ্তার না করলে কেন গ্রেপ্তার করবেন সে কথা বলতে হবে আপনাকে। পুলিশের সেই সক্ষমতা নাই যে শ্যামলী যায় ওই হসপিটাল থেকে তাদের গ্রেপ্তার করা। হয়েছে কি, পুলিশের পিছনে ছাত্রলীগের মতো আগে এই কি বলে গণ অধিকার পরিষদের ছেলেরা আছে যে আপনারা গ্রেপ্তার করেন, আমরা আছি। আবার ভিতর থেকে তারা প্রতিরোধ তৈরি করছে, গ্রেপ্তার করতে পারবে না। তো যাই হোক, দিন শেষে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু বিষয়গুলো কি ক্লিয়ার হইল? মানে এই শক্তিটা সার্জিক হাসনাতের চাইতেও তারা শক্তিশালী। আমি জানি না, আমি বিশ্বাস করি যে সার্জিক হাসনাতরা যে ব্যানারে আন্দোলন করার যে সমন্বয়করা আছে, এই সমন্বয়কের কেউও এই গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের গায়ে হাত দেওয়ার ব্যাপারে দিলে 100 বার ভাববে। কিন্তু এই ছোট জগন্নাথ এরা কারা? এরা এই পর্যায়ের নেতৃবৃন্দুর গায়ে হাত দিল এবং তাদের উপর চড়া হইল। এই জন্য এই আলোচনাটা আমার করতে সময় নিলাম যে আসলে এই বিষয়টা বোঝা মুশকিল। এখানে আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে সার্জিক হাসনাত এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি যে একটা রাজনৈতিক দল হওয়ার আলোচনা চরমভাবে ছিল, সেটা কিন্তু রিসেন্ট এসে এই যে এই ঘোষণাপত্র পাঠ করতে যায়ও করে নাই, তারপর থেকে এই রাজনৈতিক দল করার আলোচনাটা একটু মনে হয় মুখ থুবড়ে গেল। এখন এই বিপ্লবী পরিষদ কি সেই রাজনৈতিক দল কিনা, এরা কিন্তু নিজেকে রাজনৈতিক দল বলতেছে। আবার সার্জিক হাসনাতদেরকে একটা বা এই সমন্বয়কদের একটা মৌন সম্মতির ব্যাপার এখানে এই ধীরে ধীরে স্পষ্টতর হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি এটা বুঝে নেওয়া যায় যে আসলে এই কি বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর এই নাগরিক কমিটির যে রাজনৈতিক দল হওয়ার কথা ছিল, এটা কি সেই রাজনৈতিক দল? কারণ তারা তাদেরকে রাজনৈতিক দল বলছে এবং তারা আহত, তাদের শরীরে ক্ষতচিহ্ন আছে এবং তারা প্রোগ্রাম করতেছে এবং তারা হেরম দেখাচ্ছে। সেই ক্ষেত্রে কি এটা ধরে নেওয়ার সুযোগ আছে যে এটাই সেই রাজনৈতিক দল? যেহেতু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ এই ব্যাপারে মৌন, খুব বেশি কথা বলছে না। তো যাই হোক, রাজনীতি দল করলে তো তাদের করার যথেষ্ট স্বাধীনতাই রয়েছে। ভালো হবে কি মন্দ হবে সেটা পরের প্রেক্ষাপট। কিন্তু এই মানে রাজনীতি করার প্রেক্ষাপটটা এরকম একটু লুকোচুরি টাইপের হয়ে গেলে তো আসলে মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা, স্টেবিলিটিও আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমি মনে করি যে এই সংগঠনটা হতে পারে বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটির একটা থার্ড
ফোকাস, অথবা এটা আওয়ামী লীগের একটা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বা তৈরি হওয়া বা আওয়ামী লীগের স্পাই যারা ছিল গত আন্দোলনে তাদেরকে দিয়ে তৈরি হওয়া একটা সংগঠন যেটা দেশের জন্য হুমকি। তো যাই হোক, আমার মন্তব্য ভুল সঠিক যে কোনো কিছু হতে পারে। আপনারা আমার আলোচনা শুনে এই ব্যাপারে মন্তব্য করবেন, আপনারা জানাবেন যে আসলে এটা কি হতে পারে, এবং কি এই জাতীয় একটা বিষয় নিয়ে একটা বক্তব্য কাউকে দাওয়াত দিয়ে নিয়ে তার সাথে এই আচরণটা করার যৌক্তিকতা বাস্তবতা আসলো আদৌ ঠিক কিনা। তো এই ছিল আমার আলোচনা। আর আজকে আমি আলোচনা করব মেজর ডালিমকে নিয়ে, ইলিয়াস হোসাইনের যে বড় একটা আলোচনা এবং কি প্রচুর মানুষ দেখছে যে আলোচনাটা, সেই আলোচনাটা নিয়ে আমি আজকে কথা বলবো। সেই আলোচনাটা নিয়ে ঘটনা সাজাচ্ছি, এটা আপনারা হয়তো দিনের শেষের দিকে পেতে পারেন, রাত্রের দিকে। হ্যাঁ, ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।